দর্শক আপনাদের সবাইকে ক্রিক ফ্রেন্সিতে স্বাগত জানাচ্ছি। উই আর অন দ্য ইভ অফ অ্যানাদার সিরিজ বাংলাদেশ গোয়িং টু প্লে দিস টাইম। বাংলাদেশের প্রতিপক্ষ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার বাংলাদেশ সময় রাত 8টায় দুই দলের প্রথম টেস্টে বাংলাদেশ মাঠে নামবে অ্যান্টিগার নর্থ সাউন্ড স্টেডিয়ামে। এবং যেহেতু আরও একটা সিরিজ শুরু হচ্ছে, আরও একটা ম্যাচে বাংলাদেশ খেলতে নামছে, তাই ওই ম্যাচের আগে আপনাদের সাথে বকবক করতে, গল্প করতে, ম্যাচ নিয়ে আলাপ আলোচনা করতে, বাংলাদেশ দলের একাদশ নিয়ে, সম্ভাবনা নিয়ে কথা বলতে আমি ফয়সাল হাবিব হাজির হয়েছি। যথারীতি আমাদের আলোচনার টপিক ওগুলোই থাকবে যে কন্ডিশন কেমন হতে পারে অ্যান্টিগার, পিচ কেমন হতে পারে অ্যান্টিগার, বাংলাদেশের একাদশ কেমন হতে পারে, ওভারঅল এই ম্যাচে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা কতটুকু, বাংলাদেশের কি জেতার কোনো সম্ভাবনা আছে নাকি অ্যান্টিগায়, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই পিচ কন্ডিশন নিয়ে, পিচ কন্ডিশনের দিকে আমরা যাব। অ্যান্টিগায় বাংলাদেশ এর আগে দুইটা টেস্ট খেলেছে, দুই টেস্টেই বাংলাদেশ আগে ব্যাটিং করেছিল। এক টেস্টে অর্থাৎ 2018-তে যে টেস্টটা খেলেছিল সেই টেস্টে বাংলাদেশ আগে ব্যাটিং করে 43 রানে অল আউট হয়ে গেছিল। 2022 সালে এই মাঠে যে টেস্ট বাংলাদেশ খেলেছিল সেই ম্যাচে আগে ব্যাটিং করে 103 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। 4 ইনিংস ব্যাটিং করা গেছে এই মাঠে, 4 ইনিংসে কখনোই বাংলাদেশ 250 রানও করতে পারেনি। সুতরাং অ্যান্টিগার পিচ ব্যাটিংয়ের জন্য সহায়ক নয়। বাংলাদেশের ব্যাটাররা বরাবরই খুবই কি বলে ওইটাকে, খুবই কষ্ট করে সার্ভাইভ করতে হয় বাংলাদেশ ব্যাটারদের অ্যান্টিগার পিচে, কারণ অ্যান্টিগার পিচ পেসারদের কিন্তু খুবই বেশি সহায়তা করে। এর আগে যে দুইটা টেস্ট বাংলাদেশ খেলেছে ওখানে দুই টেস্টে 3 জন ক্যারিবিয়ান পেসার 5টা করে উইকেট পেয়েছেন। কিমার রোজ দুই টেস্টে 2বার 5 উইকেট পেয়েছেন। শ্যানন গ্যাব্রিয়েল তিনিও কিন্তু একবার 5 উইকেট পেয়েছেন বাংলাদেশের এগেনস্টে। ইনফ্যাক্ট এই যে নর্থ সাউন্ড স্টেডিয়ামটা আছে অ্যান্টিগায়, এই স্টেডিয়ামে 9টা ম্যাচ খেলে 50টা উইকেট পেয়েছেন কিমার রোজ। এই সব পরিসংখ্যান ঘেটে, পরিসংখ্যান জেনে আপনারা যে উপসংহারে আসতে পারেন সেটা হলো যে অ্যান্টিগার পিচ হবে পেসার সহায়ক। অ্যান্টিগার পিচে পেসাররাই সবচেয়ে বেশি সহায়তা পাবে এবং সেক্ষেত্রেই এটা ওয়েস্ট ইন্ডিজের জন্য বেনিফিশিয়াল হবে। আগের দুইবার তাই হয়েছে, কিন্তু মনে রাখতে হবে এবার বাংলাদেশের কাছেও কিন্তু পেসার আছে। বাংলাদেশ এর আগে এই মাঠে যে দুবার খেলেছে, দুবার বাংলাদেশ প্রথমবার অর্থাৎ 18 সালে যেই 3 জন পেসার খেলেছিলেন তারা ছিলেন আবু হায়দার, আবু জায়েদ চৌধুরী রাহি, কামরুল ইসলাম রাব্বি এবং রুবেল হোসেন। এই 3 জন খেলেছিলেন 2018 সালের টেস্টটা। 2022 সালের টেস্টে খেলেছিলেন ইবাদত, খালেদ এবং তাদের সাথে মুস্তাফিজুর রহমান। অন দ্য আদার হ্যান্ড এই 24 সালের শুক্রবার থেকে যে টেস্টটা শুরু হবে সেই টেস্টে খেলার কথা তাসকিন, হাসান মাহমুদ এবং নাহিদ রানার। এই যে 3টা সেটের কথা বললাম, 3 সেটের মধ্যে 24 সালের সেটটাই যে সবচাইতে শক্তিশালী আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, এটা আপনাদের সবারই বোধগম্য হওয়ার কথা। মোরাল অফ দ্য স্টোরি হলো কন্ডিশন পেসারদের সহায়তা করবে, কিন্তু বাংলাদেশের কাছেও ভালো পেসার আছে যারা ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের কিন্তু কঠিন সময় দিতে পারবে। আর সুতরাং পিচ এবং কন্ডিশন পেসারদের সহায়তা করবে, ব্যাটাররা খুব বেশি সুযোগ সুবিধা এখানে পাবে না। এবং এই মাঠে ম্যাচে রেজাল্ট আসারই কথা। রেজাল্ট মানে 5 দিন খেলা হবে, ড্র হবে এমন সম্ভাবনা খুবই কম। খেলা 3 দিন হোক 4 দিন হোক, রেজাল্ট কিন্তু আসার কথা। এবার আমরা যাই মহাগুরুত্বপূর্ণ একাদশটা কেমন হবে সেখানে। এখন একাদশের হিসাব করতে গিয়ে আমি 2টা থিওরি পেয়েছি, অর্থাৎ বাংলাদেশ 2টা থিওরিতে যেতে পারে এবং এই জায়গাতেই বেশ বিশদ একটা আলাপ আলোচনা যে টিম ম্যানেজমেন্টের মধ্যে হবে, এতটুকু আমি মোটামুটি শিওর। থিওরি নাম্বার 1, বাংলাদেশ ক্যান গো উইথ 8 ব্যাটার্স অ্যান্ড 3 বোলার্স উইথ মেহেদী হাসান মিরাজ বিং দ্য অলরাউন্ডার, অর্থাৎ 8 জন ব্যাটারের সাথে 3 জন বোলার নিয়ে যেতে পারে। আরেকটা থিওরিতে যেটা হতে পারে 7 জন ব্যাটার থাকবে, 4 জন বোলার থাকবে, তার সাথে মেহেদী হাসান মিরাজ তো আছেনই। এবং এটাই সবচেয়ে বড় আমার মনে হয় ডিবেটিং পয়েন্ট হতে যাচ্ছে যে ঠিক কজন ব্যাটার নিয়ে নামবে বাংলাদেশ, 7 ব্যাটার নিয়ে খেলতে নামবে নাকি 8 ব্যাটার নিয়ে খেলতে নামবে। এই জায়গাটাতেই বড় একটা আলাপ আলোচনা হবে ম্যানেজমেন্টের মধ্যে। এবং আরও একটা যেটা আমার কাছে পার্সোনাল ফাইন্ডিং মনে হয়েছে যে বাংলাদেশের স্কোয়াডে কিন্তু 3 জন উইকেট কিপার ব্যাটার আছেন। লিটন দাস আছেন, জাকের আলী অনিক আছেন, আর মাহিদুল ইসলাম অঙ্কন আছেন। জাকির হাসান তিনিও উইকেট কিপিং করেন, বাট টেস্টে তিনি উইকেট কিপিং করবেন না। সেক্ষেত্রে 3 জন উইকেট কিপার ব্যাটার থাকার পরও মুশফিকুর রহিম যেহেতু স্কোয়াডে নাই, তাই বাংলাদেশের হয়ে উইকেট কিপিংটা কে করবেন এবং এই 3 জনের কে কোথায় ব্যাটিং করবেন, এটা নিয়ে একটা বড় সড় প্রশ্ন আছে। এবং এই প্রশ্নের সমাধান না করলে কিন্তু এই টেস্টে ভালো করা একটু কঠিনই হবে।
কিভাবে প্রশ্ন আছে, কোন জায়গায় ঝামেলা আছে, এখানে আমরা পরে যাব। এখন আমরা একাদশ নিয়ে যদি কথা বলা শুরু করি, তাহলে আমার যা মনে হয় মাহমুদুল হাসান জয় সাউথ আফ্রিকার এগেনস্টে 2টা টেস্টে ভালো করেছেন, তিনি অটোমেটিক চয়েস হিসেবে থাকবেন ওপেনিংয়ে আরেকজন কে হবেন, জয় নাকি জাকির, এই দুইজনের মধ্যে যে কোনো একজন ওপেনিং খেলবেন। এবং প্রস্তুতি ম্যাচে আমরা দেখেছি জাকির হাসান তিনি ওপেনিংয়ে খেলেছেন। আমার মনে হয় মূল ম্যাচেও জাকির হাসানই ওপেনিংয়ে খেলবেন। দেখুন সাদমান ইসলাম অনেক, তিনি পাকিস্তানে 2টা ম্যাচ খেলেছেন, ইন্ডিয়া 2টা ম্যাচ খেলেছেন, একটা ম্যাচে 90+ রান তিনি করেছেন, কিন্তু লেটলি সাদমান ইসলামের যেটা হয়েছে তার টেকনিকে একটু গড়বড় আছে, পা বরাবর বল গেলে একটু লাফিয়ে ওঠেন বা কোয়ালিটি পেস বোলিংয়ের এগেনস্টে একটু শেকি তাকে মনে হয়। যেহেতু পিচ পেসারদের সহায়তা করবে, কন্ডিশন পেসারদের সহায়তা করবে, তাই আমার মনে হয় টপ অফ দ্য অর্ডার সাদমানের জায়গায় জাকির হাসানই বেটার হবে। যেহেতু নাজমুল হোসেন শান্ত নেই, তাই মুমিনুল হক তিনি ব্যাটিং করবেন, 4-এ ব্যাটিং করবেন কিন্তু আমার মনে হয় শাহাদাত হোসেন দীপু। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। শান্তর জায়গাতেই দীপুকে নেওয়া হয়েছে এবং প্র্যাকটিস ম্যাচেও দীপু 4-এই ব্যাটিং করেছেন, 30টা বল তিনি খেলেছিলেন, 25টা রান তিনি করেছেন। সব মিলিয়ে 4-এ আমার মনে হয় দীপুই খেলবে, কারণ 4-এ খেলার মতো অন্য কোনো ব্যাটার আমরা কিন্তু তেমন একটা দেখছি না। 5-এ মুশফিকুর রহিম তিনি খেলেন সাধারণত, যেহেতু মুশফিক নাই তাই 5-এ কে খেলবেন, এই প্রশ্নের উত্তর হিসেবে আমার লিটন দাসের কথাই কিন্তু মাথায় আসছে। লিটন সাধারণত 6-এ অথবা 7-এ খেলেন, টেস্টে তিনি উইকেট কিপিং করেন। উইকেট কিপারদের জন্য 6-এর নিচে ব্যাটিং করা খুবই কঠিন, কিন্তু যেহেতু মুশফিকুর রহিম নাই এবং এই স্কোয়াডে এমন অন্য কেউ নাই যিনি 5-এ ব্যাটিং করতে পারেন, তাই লিটন দাসকে আমার মনে হয় 5-এ দেখা যাবে। কিন্তু লিটনকে যদি আমার 5-এ ব্যাটিং করাতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমি লিটনকে কিপিং দিতে পারবো না, কারণ একজন ক্রিকেটার 80 ওভার 90 ওভার কিপিং করে এসে আবার 5-এ ব্যাটিং করবেন, এটা খুবই কঠিন, এটা প্রায় অসম্ভব। তাই সব মিলিয়ে হয়তো বা লিটন দাস তিনি উইকেট কিপিং করছেন না ওয়েস্ট ইন্ডিজে, লিটন দাসকে আমরা 5-এ ব্যাটিং করতে দেখব। 6 নম্বরে কে থাকবেন? 6 নম্বরে মেহেদী হাসান মিরাজ, তিনি ভালো করছেন, টেস্টে বাংলাদেশের সবচেয়ে কনসিস্টেন্ট ব্যাটার। 6-এ মিরাজ থাকতে পারেন, কিন্তু মিরাজের যদি মনে হয় তিনি নিজেকে প্রমোশন দেবেন না, মিরাজই ক্যাপ্টেন্সি করছেন বাই দ্য ওয়ে, সেক্ষেত্রে মিরাজের যদি মনে হয় তিনি নিজেকে প্রমোশন দেবেন না, তাহলে 7-এ কিন্তু মিরাজ থাকতে পারে। 6-এ সেক্ষেত্রে জাকের আলী অনিককে আমার মনে হয় দেখা যাবে। দেখুন অনিকের ডেবিউটা হয়েছিল ঢাকা টেস্টে সাউথ আফ্রিকা এগেনস্টে, সেখানে সেকেন্ড ইনিংসে তিনি মোটামুটি রানও করেছিলেন, কিন্তু চট্টগ্রাম টেস্টে তার শেষ পর্যন্ত খেলা হয়নি এবং চট্টগ্রাম টেস্টে তার মাথায় আঘাত লেগেছিল বলে কনকাশনের জন্য খেলা হয়নি। এরপরে শারজায় গিয়ে আফগানিস্তান এগেনস্টে ওডিআই খেলেছেন অনিক এবং ওডিআইতেও তিনি ভালো করেছেন, তাই আমার মনে হয় অনিককেই আবার সুযোগ দেওয়া হবে। তাই 6 এবং 7-এ অনিক এবং মিরাজ এই দুজনেই থাকছেন। আমাদের 3জন পেসার থাকবেন, ওয়েস্ট ইন্ডিজ সম্ভবত 4জন পেসার নিয়ে খেলতে নামবে এই মাঠে, বাংলাদেশ 3জন পেসার নিয়ে খেলতে নামবে, কারণ ওই যে বারবার করে বলছি পিচ পেসারদের জন্য একেবারে স্বর্গ হয়ে থাকবে। বাংলাদেশের যে স্কোয়াডে 4জন পেসার আছেন, এর মধ্যে সম্ভবত শরীফুল ইসলাম তিনি ফার্স্ট ম্যাচে বসবেন, তাসকিন সম্ভবত ফার্স্ট ম্যাচে খেলবেন। বাংলাদেশের 3জন পেসার হবেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানা। শরীফুলকে বাইরে থাকতে হবে, সেকেন্ড টেস্টে সম্ভবত শরীফুল খেলবেন এবং তাসকিনকে বিশ্রাম দেওয়া হবে। এই গেল আমরা 11 জনের মধ্যে 10 জনের হিসাব করেছি, একটা জায়গা কিন্তু ফাঁকা থেকে গেল, 8 নম্বর জায়গাটা। 8 নম্বর জায়গাটায় কে খেলবেন? দেখুন 8 নম্বর জায়গাটায় কে খেলবেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই ওই যে ওই 2টা থিওরি আসবে। বাংলাদেশ 8জন ব্যাটার নিয়ে খেলতে নামবে নাকি 7জন ব্যাটার নিয়ে খেলতে নামবে। বাংলাদেশ যদি 8জন ব্যাটার নিয়ে খেলতে নামে, তাহলে 8 নম্বরে মাহিদুল ইসলাম অঙ্কনকে আমরা দেখব। উইকেট কিপিংটাও তখন আমার মনে হয় অঙ্কনই করবেন, সেক্ষেত্রে তাইজুলকে বাইরে থাকতে হবে। বাংলাদেশ 4জন বোলার নিয়ে খেলবে 3 পেসারের সাথে, একমাত্র স্পিনার হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ, যিনি ক্যাপ্টেন্সিটাও করবেন। কিন্তু বাংলাদেশ যদি চিন্তা করে না আমাদের জন্য 7জন ব্যাটারি ইনাফ, তাহলে আমার মনে হয় 8 নম্বর জায়গাটায় তাইজুল ইসলাম আসবেন এবং তাইজুল ইসলাম আসলে 2জন স্পিনার পাবে বাংলাদেশ, তাইজুলের সাথে মিরাজ, তার সাথে 3জন পেসার থাকবেন। সেক্ষেত্রে উইকেট কিপিংটা কিন্তু জাকের আলী অনেককেই করতে হবে, মাহিদুল ইসলাম অঙ্কনকে সম্ভবত বাইরে বসে থাকতে হবে। এই 2টা থিওরির মধ্যে যেই অপশনটা বাংলাদেশ দল নেবে সেভাবেই একাদশ সাজানো হবে। বাট আই পার্সোনালি বিলিভ আপনার যদি টেস্ট জিততে হয় তাহলে আপনার টেস্টে 20টা উইকেট আপনার নিতে হবে এবং টেস্টে 20টা উইকেট নিতে গেলে আপনার বোলিংয়ে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। হ্যাঁ, ওই কন্ডিশনে বাংলাদেশের পেসাররাই মেন কাজটা করবে, সেক্ষেত্রে আপনি চাইতে পারেন তাইজুলকে বসিয়ে রেখে মাহিদুল অঙ্কনকে খেলাতে বা 8জন ব্যাটারকে খেলাতে, বাট ওভারঅল আলটিমেট কলটা টিম ম্যানেজমেন্টেরই হবে। বাট ওই যে বললাম, যদি 7জন ব্যাটার নিয়ে টাইগাররা খেলতে নামে তাহলে তাইজুল খেলবেন, যদি 8জন ব্যাটার নিয়ে খেলতে নামে বাংলাদেশ তাহলে তাইজুল বসবেন, মাহিদুল ইসলাম অঙ্কন খেলবেন। এই গেল একাদশের থিওরি। এখন যেটা লাস্ট এবং
মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, বাংলাদেশের আসলে এই ম্যাচে সম্ভাবনা কতটুকু। দেখুন ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড যদি আপনি দেখেন, ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার সহ 8 জন তারা রেখে, 15 জনের স্কোয়াডে অলরাউন্ডার সহ ব্যাটার 8 জন, বাদ বাকি 7 জন বোলার, 7 জনের মধ্যে 6 জনই পেসার। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের টার্গেটই হইল পেস দিয়ে বাংলাদেশকে গুড়িয়ে দিবে, এবং খেলাটাও রাখা হয়েছে অমন জায়গাতেই অ্যান্টিগায়, যেখানে বাংলাদেশের রেকর্ড মোটেই ভালো নয়। এবং ওয়েস্ট ইন্ডিজ 4 জন পেসার খেলাবে, কিমার রোজ থাকবেন, শামার জোসেফ থাকবেন, আলজারি জোসেফ থাকবেন, অ্যান্ডারসন ফিলিপ থাকবেন, বেশ বাঘা বাঘা সব পেসার। নিজেদের কন্ডিশনে এই পেসাররা কিন্তু দারুণ হতে পারেন, এবং বাংলাদেশকে যদি আগে ব্যাটিং করতে হতে পারে তাহলে বাংলাদেশকে যদি আগে ব্যাটিং করতে হয় তাহলে প্রথম দিনের প্রথম সেশনে কিন্তু উইন্ডিজ পেসাররা একেবারে গুড়িয়ে দিতে চাইবেন। তাই বাংলাদেশের যেটা সবচাইতে ইম্পর্টেন্ট কাজ হবে, 2 জন ব্যাটারের দিকে আমি খুব আগ্রহ ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকবো। বাংলাদেশের এই টেস্টটা ভালো করতে হলে এই 2 জন ব্যাটারকে অবশ্যই ভালো করতে হবে। 2 জন ব্যাটারই ইয়াং ব্যাটার, এবং এই 2 জন ব্যাটারই একে অপরের বন্ধু। এই 2 জন ব্যাটার হলেন মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেন দীপু। কেন এই 2 জনের কথা বলছি? দেখুন, আপনার টেস্টে ভালো করতে হলে ওপেনারদের গুরুত্ব অপরিসীম। ওপেনারদের যেটা কাজ থাকে, নতুন বলটাকে যত দূর পারা যায় পুরাতন করে দিতে হবে। নতুন বল পুরাতন হলে অন্যান্য ব্যাটাররা এসে রান করতে পারবে। তাই জয়ের এই অভ্যাসটাও আছে, জয়ের এই ক্যাপাবিলিটিটাও আছে যে 100, 150, 200টা বল তিনি খেলে দিতে পারেন। জয়ের কিন্তু এই 100, 150, 200 বল খেলতে হবে শুরুর দিকে। নম্বর 4-এ যখন দীপু আসবেন, দীপুর কাজটাও এমনই থাকবে, তিনি পিচ আঁকড়ে পড়ে থাকতে হবে। দীপুর কাজই হবে পিচ আঁকড়ে পড়ে থাকা। দীপুর কাজই হবে কম স্ট্রাইক রেটে খেলা, উইকেটে থাকা। একদিক যদি দীপু ধরে রাখতে পারেন, আপনার 4 নম্বরে একজন ব্যাটার আসছেন, তিনি এসে একদিক ধরে রাখছেন, তখন অন্যান্য ব্যাটাররা কিন্তু তার আশেপাশে রান টান তুলতে পারবেন। তাই আমার মনে হয় এই ম্যাচে বাংলাদেশে ভালো করতে হলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজটা হবে জয় এবং দীপুর। একই সাথে নাম্বার 5-এ লিটন দাসেরও কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট রোল থাকবে। লিটন দাস প্র্যাকটিস ম্যাচেও রান পেয়েছেন। মুশফিকুর রহিম খুব বেশি দিন তিনি থাকবেন না, তখন আলটিমেটলি লিটনেরই উপরে উঠে আসতে হবে, 5-এ খেলতে হবে, 4-এ খেলতে হবে। তাই লিটন এই সিরিজের 2 ম্যাচেই যেহেতু 5-এ খেলবেন, এই 2 ম্যাচেই লিটন দাসের একটা বড় ভূমিকা রাখতে হবে, এবং বিইং আ সিনিয়র অফ দিস টিম লিটনের কিন্তু এখনই স্টেপ আপ করতে হবে আর বলতে হবে আচ্ছা ঠিক আছে আমি রান করছি। তাই বাংলাদেশে ভালো করতে হলে ব্যাটারদের কিন্তু টিকে থাকতে হবে উইকেটে। ব্যাটাররা যদি রান করতে পারেন তাহলে বাংলাদেশ বোলারদের ওই ক্যাপাবিলিটিটা আছে ওয়েস্ট ইন্ডিজের 20টা উইকেট তুলে নেওয়ার। এখন ওয়েস্ট ইন্ডিজের শক্তিমত্তা নিয়ে ছোট্ট করে যদি একটু আলোচনা করি, তাহলে শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপ কত শক্তিশালী হতে পারে সেই ধারণা আমি আপনাদের দিয়েছি। কিমার রোচ এই মাঠেই 50টা উইকেট নিয়েছেন, শামার জোসেফ, আলজারি জোসেফ সবাই বেশ বাঘা বাঘা বোলার। ওদের ফেস করা বাংলাদেশ ব্যাটারদের জন্য কঠিন হবে, নো ডাউট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং আসলে কতটা শক্তিশালী, এখানে যখন ঘাঁটতে গেলাম আমি ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে, তখন আমি বেশ অবাক হয়েছি। কারণ উইন্ডিজের ব্যাটিং, উইন্ডিজের যে ব্যাটাররা আছে স্কোয়াডে, কম্পেয়ারিং টু বাংলাদেশি ব্যাটার্স, উইন্ডিজের ব্যাটাররা একেবারেই অনভিজ্ঞ, একেবারেই তরুণ। এবং মজার বিষয় যদি আপনাদের বলি, 8 জন যে ব্যাটার আছেন ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে, 8 জনের মধ্যে 2 জনের 10টার বেশি টেস্ট খেলার রেকর্ড আছে। তাদের ক্যাপ্টেন ক্রেগ ব্র্যাথওয়েট, তিনি 94টা টেস্ট খেলেছেন। ভাইস ক্যাপ্টেন জশুয়া ডি সিলভা, তিনি 31টা টেস্ট খেলেছেন। বাদ বাকি কোনো ব্যাটারেরই 10টা টেস্ট খেলারও এক্সপিরিয়েন্স নাই। 9টা টেস্ট, 5টা টেস্ট, 4টা টেস্ট, 2টা টেস্ট, ডেবিউ হবে এই সিরিজে, এই ধরনের কিন্তু উইন্ডিজের ব্যাটাররা। মোরাল অফ দ্য স্টোরি হলো উইন্ডিজের ব্যাটাররা বেশ ইনএক্সপিরিয়েন্স এবং খুবই ইয়াং। এদের বাংলাদেশি বোলাররা চেপে ধরতে পারবে বলে আমি বিশ্বাস করি। এদের কমের মধ্যেই বাংলাদেশি বোলাররা অল আউট করে দিতে পারবে বলেই আমি বিশ্বাস করি। তাই বাংলাদেশ ব্যাটারদের কাজটা আরও বেড়ে যাচ্ছে। ব্যাটারদের একেবারে লেজে গোবরে অবস্থায় ফেল করবে এমনটা করা উচিত হবে না। ব্যাটারদের অ্যাটলিস্ট 200, 250, 300 রান বোর্ডে তুলতে হবে, তাহলে বাংলাদেশ বোলাররা কিন্তু ম্যাচ জমিয়ে তুলতে পারবে। অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজই ফেভারিট, কিন্তু বাংলাদেশ ব্যাটাররা যদি দাঁড়িয়ে যায়, বাংলাদেশের ব্যাটিং ইনিংসে যদি 2টা বা 3টা 50 হয়, অথবা একটা যদি সেঞ্চুরি হয়, তাহলে বাংলাদেশ কিন্তু এই ম্যাচ জিতেও যেতে পারে। আমি জানি এই কথা শুনে অনেকে আমাকে পাগল বলতে পারেন, ভাবতে পারেন, বাট ট্রাস্ট মি, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপের চেয়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ খাতা কলমে শক্তিশালী। এখন বাংলাদেশ ব্যাটারদের মাঠে নেমে প্র্যাকটিক্যালি কিছু রান করতে হবে, তাহলে বাংলাদেশ এই ম্যাচটা জিতেও যেতে পারে। দর্শক, প্রথম দিনের খেলা শুরু হবে শুক্রবার রাত 8টায়। খেলা দেখবেন, বাংলাদেশ দলকে সাপোর্ট করবেন, এবং যথারীতি দিনের খেলা শেষে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হব, আপনাদের সামনে খেলা নিয়ে আলাপ আলোচনা করব, এবং আপনারাও কিন্তু কমেন্টে এই আলাপ আলোচনায় যুক্ত হবেন এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি।